এই পলিথিন শপিং ব্যাগ 100 বছরেও আমাদের পরিবেশ থেকে যাবে না। আমরা যদি মনে করি নেতা নির্বাচন করে দিলাম, নেতাই সব করবে, এটা কিন্তু করবে না। নেতা এবং নেতার পাশে যারা সুবিধাবাদীরা থাকে তারা কখনো এই কাজটা করবে না। জনগণকে এই কাজটা করতে হয়, যে নেতাকে জবাবদিহিতার মধ্যে রাখতে হয়। সরকারকে যদি বলেন নদী ভাঙন এলাকার মানুষের জন্য 400 কোটি টাকা বাজেট বাড়িয়ে দেন, সরকার কিন্তু দ্বিধান্বিত থাকে। সেখানে খুব স্বাচ্ছন্দ্য ভরে সরকার তাৎক্ষণিক বলে দিতে পারে না যে আচ্ছা ঠিক আছে 500 কোটি টাকা আমরা ইমার্জেন্সি ফান্ড বাড়িয়ে দিব। তো এই যে আমাদের উন্নয়নের মধ্যে একটা দ্বৈততা আছে। আমরা বৈষম্যবিহীন সমাজ গড়ার কথা বলি, কিন্তু আমাদের উন্নয়নই হচ্ছে বড় বড় মেগা প্রজেক্ট কেন্দ্রিক। এই বড় বড় মেগা প্রজেক্টে সবসময়ই যে সমাজের পিছিয়ে যাওয়া জনগোষ্ঠী উপকৃত হয় সেরকমটি নয়। আরেকটি অনুরোধ করব, আমাকে প্রায়ই প্রশ্ন করেন যে পলিথিন শপিং ব্যাগ বন্ধে আপনি যে অভিযান শুরু করেছিলেন এটা কি সফল না ব্যর্থ বলেন, যেন আমি ব্যর্থ হলে অন্যরা জিতে যাবে, সেটার কিন্তু কোনো সুযোগ নাই। যদি পলিথিন শপিং ব্যাগ বন্ধ করতে আমরা ব্যর্থ হই, আপনার জিতে যাওয়ার কোনো সুযোগ আছে? এই পলিথিন শপিং ব্যাগ 100 বছরেও আমাদের পরিবেশ থেকে যাবে না। এইগুলো ভেঙে ভেঙে মাইক্রোপ্লাস্টিক হয়ে আপনার আমার শরীরে আসবে। এখন মায়ের দুধের মধ্যে মাইক্রোপ্লাস্টিক, প্লাসেন্টার মধ্যে মাইক্রোপ্লাস্টিক, যকৃতে মাইক্রোপ্লাস্টিক, ফুসফুসে মাইক্রোপ্লাস্টিক, ব্রেনে মাইক্রোপ্লাস্টিক, রক্তে মাইক্রোপ্লাস্টিক, আমাদের মাছের মধ্যে রক্তপ্লাস্টিক। ধরেন আমরা যেভাবে কাজটা করে যাচ্ছি, অভিযান চালিয়ে যাচ্ছি, আমাদের প্রথম সফলতা হলো সুপার শপগুলো এখন আর পলিথিন শপিং ব্যাগ দেয় না। তো সুপার শপে যখন যান তখন মাছ কেনেন না, মাংস কেনেন না, সবজি কেনেন না, তখন তো বলেন না এইগুলো প্লাস্টিক ছাড়া আনবো কেমনে, তখন তো ঠিকই নিয়ে আসতে পারেন। আচ্ছা, আপনার দাদা যখন বাজারে যেত বা বাবা যখন বাজারে যেত, পলিথিন শপিং ব্যাগ বাজার থেকে নিয়ে আসতো না ছালার ব্যাগটা নিয়ে যেত হাতে করে? কোনটা করতো? ছালার ব্যাগ। তো আপনি কেন ছালার ব্যাগটা নিয়ে যেতে পারেন না? এরপরে এই প্রশ্নটা করার আগে একবার একটু চিন্তা করবেন যে আমি আমার কর্তব্যটা পালন করছি কিনা। শুনেন, গণতন্ত্রে প্রত্যেকটা নাগরিকের একটা ভূমিকা থাকে। আমরা যদি মনে করি নেতা নির্বাচন করে দিলাম, নেতাই সব করবে, এটা কিন্তু করবে না। নেতা এবং নেতার পাশে যারা সুবিধাবাদীরা থাকে তারা কখনো এই কাজটা করবে না। জনগণকে এই কাজটা করতে হয়, যে নেতাকে জবাবদিহিতার মধ্যে রাখতে হয়। এখন পরিবেশের সাথে একটা কথা বুঝিয়ে বলি, পরিবেশের সাথে কিন্তু গণতন্ত্রের একটা সংযোগ আছে। গণতন্ত্রে যদি নাগরিকেরা মনে করে কি আর হবে, আগে যেরকম ছিল সেরমই হবে, তাহলে কিন্তু আর কিছুই বদলাবে না। আগে যেরকম ছিল সেরকম যাতে না হয় সেজন্য আমাদের 850 বাচ্চা প্রাণ দিয়েছে, আমাদের প্রায় 450 বাচ্চা অন্ধত্ব বরণ করেছে। আপনার বাচ্চা, আমার বাচ্চা। কাজে আগে যেমন ছিল সেরকম হবে ওই রকম বলে বসে থাকার সুযোগ নেই। আগে যেমন ছিল সেরকম যেন না হয় সেই ভূমিকা আমাদেরকে সকলকে রাখতে হবে। তো পরিবেশের সাথে গণতন্ত্রের একটা সম্পর্ক আছে। আপনার পরিবেশ অন্য কেউ এসে পরিষ্কার করে দিয়ে যাবে না, এখানে আপনাকে একটা ভূমিকা নিতে হবে। দেখেন, বাংলাদেশে যত সফল পরিবেশ আন্দোলন হয়েছে, সব সফল পরিবেশ আন্দোলন বড়গুলো, সেগুলো কিন্তু মানুষের আন্দোলনে হয়েছে। যেমন উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তোলা যাবে না, ফুলবাড়ির মানুষ সেখানে দাঁড়িয়ে গেছে, সেই আন্দোলন সফল হয়েছে। আড়িয়াল বিলে বিমানবন্দর স্থাপন করা যাবে না, এলাকার মানুষ দাঁড়িয়ে গেছে, সেই আন্দোলন সফল হয়েছে। আপনি সাদা পাথর নিয়ে দেখেন, এই সাদা পাথর নিয়ে আমরাই মামলা করেছি, মামলা করে প্রায় 4 বছর বন্ধ রেখেছিলাম পাথর উত্তোলন। শুধুমাত্র মামলার আদেশ নিয়ে, রায় নিয়ে পাথর উত্তোলন বন্ধ করা যায়নি। এই জন্য দফায় দফায় সরকারের সাথে বসতে হয়েছে, চিঠি লিখতে হয়েছে। তখন আমি একটা এনজিওতে কাজ করতাম, ফিরে গিয়েও আবার এনজিওতে কাজ করব। 4 বছর মতো বন্ধ ছিল, তারপরে আবার যখন চালু হলো আবার সেটা, এবং আমরা 2 জন উপদেষ্টা সেখানে গেলাম, যাওয়ার পরে পাথর ব্যবসায়ীরা আমাদের গাড়ি ঘেরাও করে রাখলো, গরম গরম স্লোগান দিল। তারপরে যখন এই সাদা পাথরের তোলার বিরুদ্ধে যে রাজনৈতিক দুর্বৃত্তায়ন, সেটার চিত্র জনগণের সামনে আসলো এবং জনগণ বিক্ষোভ প্রকাশ করলো, আজকে কিন্তু ওই 7টা জায়গা থেকে পাথর তোলা বন্ধ হয়ে গেছে। এবং এইখানে জনগণকেই ফুল ক্রেডিট দিতে হবে যে তারা এই আবেদনটা, এই বিক্ষোভটা, এই জনমতের চাপটা তৈরি করতে পেরেছে।